This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যার কথা বলবো সে তো দেখছি গভীর জলের মাছ। হ্যাঁ, সোনারপুরের শাহজাহানের কথা বলছি, মানে জামাল উদ্দিন সর্দার। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সালিশি বসিয়ে মহিলাদের ওপরে অকথ্য নির্যাতন চালাতো সেই অত্যাচারী জামালের কীর্তি তো বাঁধিয়ে রাখার মতন। সে কিন্তু কুলতলি সাদ্দামের থেকে কোনো অংশে কম নয়। সাদ্দামের বাড়িতে মিলেছে কংক্রিটের সুড়ঙ্গ, আর জামালের বাড়িতে মিলল ভূগর্ভস্থ এক বিশাল চেম্বার, এক বিশাল জলের ট্যাঙ্ক। কত জল ধরে ওই ট্যাঙ্কে? ওই ট্যাঙ্কে ধরে 15,000 লিটার জল। আচ্ছা, এই বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণের পিছনে কারণ কি? সাদ্দামের বাড়ির সুড়ঙ্গের মতন জামালের এই জলের ট্যাঙ্ক নিয়েও তো এখন বাড়ছে রহস্য। দক্ষিণ শহরতলির সোনারপুরের জামাল উদ্দিন সর্দার। নানা কুকীর্তির কারণে এলাকার ত্রাস হয়ে উঠেছিল জামাল। প্রমোটিং, জমি কারবারের দৌলতে ফুলে ফেঁপে উঠেছিল তার সাম্রাজ্য। অভিযোগ ওঠে, শাসক দলের কিছু নেতার মদতে এলাকায় দাপিয়ে বেড়াতো জামাল ও তার দলবল। এলাকার এত বড় মাতব্বর যে সালিশি বসিয়ে মহিলাদের উপর নির্যাতনও চালাতো। মহিলাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। 19শে জুলাই পুলিশের জালে ধরা পড়ে জামাল। গ্রেপ্তারের 7 দিন পর শুক্রবার ভোরে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর সেখানেই মিলল বিশাল জলের ট্যাঙ্ক। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ, এবং সোনারপুরের জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল, এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে। এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল, তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে। জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক। বাড়ি থেকে নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছে? না, ওইখানে ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতা মহিলা। ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল, নেপালা ছিল, বন্দুক ছিল, যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো, সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি। বড়বাবু হচ্ছে কারে বললো সার্চ করবো, একটা কোড অর্ডার নিতে কতদিন সময় লাগে, সেই 16 তারিখ থেকে আর এই 26 তারিখ হয়ে গেল, সবে আজকের এসে বলছে ঘরে কিছু নেই। তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জল সব বার করে দিয়েছে। বছরের পর বছর সোনারপুরে অসামাজিক কাজকর্মের পাশাপাশি খুনের অভিযোগও রয়েছে জামালের বিরুদ্ধে। কেন বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিল জামাল? বিরাট ট্যাঙ্কের পিছনে কোন রহস্য? এত বড় জলাধার কোন কাজে লাগতো জামালের? এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালের, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির যে ডিবিআর, সেই ডিবিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে সেটাই এখন দেখার। গত শুক্রবার গ্রেপ্তার হয়েছিল জামাল। তাহলে এতদিন পর কেন জামালকে নিয়ে তল্লাশিতে নামল পুলিশ? এদিন জামালের বাড়িতে দেখা মিলল না বিরল প্রজাতির কচ্ছপের। তার প্রাসাদ সম বাড়ির সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে তৎপর হয়েছিল বন দপ্তর। বেশি রাতে বনকর্মীরা পৌঁছানোর পর দেখা যায় বাড়িতে তালা মারা। পরপর 2 দিন কচ্ছপ উদ্ধার করতে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে বন বিভাগকে। তাহলে কোথায় গেল কচ্ছপ? রাতের অন্ধকারে কি সরিয়ে দেওয়া হয়েছে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বুঝলেন তো, ধর্মের ঢাক আপনি বাজে। অন্যায় কি আর বেশি দিন চাপা থাকে? একদিন না একদিন তো সামনে আসবে। এই যেমন আজ সামনে এলো পুরনিয়োগ দুর্নীতির অজানা অনেক কারনামা। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিবিআই, আর সেখানেই চমকে ওঠার মতন দাবি কেন্দ্রীয় এজেন্সির।
তৃণমূলের জমানায় রাজ্যের 17টি পুরসভায় নিয়োগের অর্ধেকই ভুয়ো। আর কি কি তথ্য সামনে আসছে আসুন দেখাই আপনাদের। 2014 সালের পর থেকেই 17 পুরসভায় নিয়োগ নিয়ে গড়মিলের অভিযোগ রয়েছে সিবিআই এর কাছে। সিবিআই এর দাবি 1834 জনের চাকরিতে নাকি বিনিয়োগ হয়েছে। আরো দাবি এই নিয়োগগুলির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি মানা হয়নি। সিবিআই চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে ধৃত অয়নশীলের, আর চার্জশিটে রয়েছে দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের নামও। সিবিআই এর দাবি দুর্নীতির শিখরে দক্ষিণ দমদম, এরপরেই কামারহাটি, বরানগর, টিটাগড়ের মতন পুরসভা। তার মানে এই পুরসভাগুলিতেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। দেখুন, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। সিবিআই স্ক্যানারে রাজ্যের 17টি পুরসভার নিয়োগ। সিবিআই এর দাবি 2014 সালের পর থেকে ওই পুরসভাগুলিতে পদ্ধতি মেনে নিয়োগ হয়নি। কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে তার তালিকা আদালতে পেশ করে কেন্দ্রীয় সংস্থা। সেই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। আদালতে চার্জশিট পেশ করে সিবিআই জানিয়েছে 2014 সাল থেকে রাজ্যের 17টি পুরসভায় 3650 নিয়োগ হয়েছে। এর মধ্যে 1834টি নিয়োগই ভুয়ো। অয়নশীলের সংস্থার মাধ্যমে এই নিয়োগ করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করার সময় পুরসভাগুলিতে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে তা সামনে আসে। নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অয়নশীলকে জেরা এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তথ্য এবং নথি পান তারা। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভাগুলিতেও নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। সিবিআই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় রয়েছে অয়নশীলের নাম। সিবিআই এর পেশ করা তালিকায় দেখা যাচ্ছে টাকিতে 15, কামারহাটিতে 303, দক্ষিণ দমদমে 329, বাদুরিয়ায় 39, দমদমে 61, হালিশহরে 39, কাঁচরাপাড়ায় 49, টিটাগড়ে 221, নবদ্বীপে 1, নিউ ব্যারাকপুরে 74, রানাঘাটে 101, বীরনগরে 26, কৃষ্ণনগরে 200, উত্তর দমদমে 64, উলুবেড়িয়ায় 18, ডায়মন্ড হারবারে 18 এবং বরানগরে 276টি বেআইনি নিয়োগ হয়েছে। পুরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে অনিয়ম হয়েছে? প্রভাব খাটিয়ে একটি এজেন্সিকে পুরনিয়োগের বরাত দেওয়া হয়। প্রত্যেক পুরসভার জন্য আলাদা কোটেশন থাকলেও লক্ষ লক্ষ টাকার লেনদেন এজেন্সির। লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেন পরীক্ষানিত এজেন্সি। যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্য প্রার্থীদের মেধা তালিকায় স্থান। 4 থেকে 7 লক্ষ টাকায় বিভিন্ন পদে নিয়োগের ভিত্তিতে লেনদেন। লেনদেনের 30 থেকে 35% যেত শাসক দলের নেতাদের পকেটে। এজেন্সির মাধ্যমে প্রভাবশালীর ঘনিষ্ঠদের নিয়োগ। পরীক্ষাতে বসে সাদা খাতা জমা দিলেও প্রভাবশালীর ঘনিষ্ঠদের নিয়োগ। অডিট থেকে বাঁচতে নাম বদলে পুরসভার সঙ্গে কাজ এজেন্সির। দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার পাঁচু রায়ের। ইন্টারভিউটা হয়েছে তা সরকার একবার সমস্ত ব্যাপারটাই জানেন পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই অনুযায়ী বিজ্ঞাপনটা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যেভাবে পরিচালনা করেছি তাতে কোনো ভুল হয়নি, কোনো বেনিয়ম হয়নি। বরানগর পুরসভার চেয়ারম্যানের দাবি নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। আমরা সমস্ত নিয়মকানুন মেনেই করেছি, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, সুতরাং দেখা যাক কি হয়। এটার কোন তথ্য চাই সেটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? শিবাইতে সব তথ্যই নিয়ে চলে গেছে, সবই নিয়ে যাচ্ছে। ওরা বলেছে নিয়োগে অনিয়মের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন দমদম পুরসভার চেয়ারম্যান। সিবিআই কোথায় কি বলেছে আমার জানা নেই, আমার কাছে কোনো কাগজপত্র বা কোনো চিঠি আসেনি, আমি এটা জানি না। রানাঘাট পুরসভার চেয়ারম্যান অবশ্য আগের চেয়ারম্যান জবাব দিতে পারবে বলে নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে দায় এড়িয়েছেন। একই দাবি করেছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন। আমার সময় নিয়োগ হয়নি, এই নিয়োগ হয়েছিল আগের বোর্ডের সময়, তখন যিনি চেয়ারম্যান ছিলেন এর উত্তর তিনি দিতে পারবেন। তবে রানাঘাট পৌরসভায় যে সমস্ত কর্মচারীরা রয়েছে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, আমি যতখানি ঘটনা জেনেছি যে এখানে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো দুর্নীতি সেই সময় হয়নি। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, যারা দায়িত্বে ছিল বা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমি তখন কাউন্সিলর হিসাবে যেরকম সব আরো 10-5টা কাউন্সিলর যেরকম ছিল আমিও সেরকম ছিলাম। বিপুল এই চাকরি এখন সিবিআই স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে তলব করে জেরা করা হতে পারে।
কিভাবে কাকে টাকা দিয়েছেন সেই সমস্ত তথ্যের সূত্রে পৌঁছতেই এই জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।